সরাসরি স্টুডিওতে আসছি আর্য ঘোষ এবং এর পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বাসুও, দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। আর্যবাবু, আমি যেখান থেকে শুরু করেছিলাম যে কোন জায়গাতে আপনার মনে হচ্ছে যে একটা বিষয় স্পষ্ট যে এয়ার ইন্ডিয়াকে এর আগে একাধিকবার অ্যালার্ট করা হয়েছিল, এয়ার ইন্ডিয়ার এই সেম বিমানে এর আগেও যান্ত্রিক ত্রুটির অভিযোগ পাওয়া গিয়েছিল, দু মাসে 15 বার শোকজ নোটিশ পেয়েছিল এয়ার ইন্ডিয়া ডিজিসি এর তরফ থেকে। তারপরও নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও একটা বড়সড় গাফিলতির জায়গা ছিল, তারপরও নাহলে আজকের এই ঘটনা ঘটতো না। আপনার কি মনে হচ্ছে? সার্টেনলি আমার এই খবরটা জানা ছিল না যে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, যাকে আমরা ডিজিসিএ বলি, তারা এই এয়ারক্রাফটের ক্ষেত্রে 15টা শোকজ নোটিশ দিয়েছিল 2 মাসে, এবং সেটা দিয়েছিল রিলেটেড টু টেকনিক্যাল স্ন্যাগ আর আপনার কেবিন প্রেশারাইজেশন, যেটা আমি দেখছি অক্সিজেনের অভাবটা দেখা দিয়েছিল। তো সেইটা মানে ইজ আনবিলিভেবল অ্যাজ টু হাউ, মানে এরা যে কী করে সেই এয়ারক্রাফটটাকে থারলি চেক না করে সেটা রেগুলার রুটে চালালো। এবং একটা লং হল এয়ারক্রাফটের ক্ষেত্রে একটা রেস্টিং পিরিয়ড, কুলিং অফ পিরিয়ড থাকে অন্তত 10 থেকে 12 ঘন্টা। তো সেই ক্ষেত্রে সেইটা মানা হয়েছিল কিনা সেইটাও দেখতে হবে। আর এইখানে একটা জিনিস বলি, আমি শুনছিলাম আপনাদের এখানে যে ক্যাপ্টেন মেডে এটা বলতে পেরেছেন। তো মেডে ইন আদার ওয়ার্ডস, খুব সিম্পল ওয়ার্ডে বলা হয় সেভ আওয়ার সোল, তো আমাদেরকে বাঁচান। তো সেইটুকুনি উনি বলতে পেরেছিলেন, কিন্তু তারপরে আর কিছু বলতে পারেননি। এখন দেখুন, যেটা আর একটা জিনিস আমি জানতে পারলাম, প্লেনটা 825 ফুট বা 800 মানে অ্যাবভ 800 ফিট লেভেল থেকে ও সাডেনলি ড্রপ ডাউন করেছে অল্টিটিউডটা। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনার এখানে এটা একটা নর্মাল প্রসিজিয়ার হয়, ক্লাইম্ব আউট প্রসিজিয়ার, যেখানে প্লেনের অল্টিটিউড ড্রপ করে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা আপনার একটা হয় পাওয়ার রিডাকশন, সেই পাওয়ার রিডাকশনটা 800 ফিট, অ্যারাউন্ড 800 ফিটে পাইলট করে বিকজ অফ আপনার নয়েজ রিডাকশন, এবং তার সঙ্গে ইঞ্জিনটারও প্রোটেকশন করার জন্য, ইঞ্জিন লাইফের প্রোটেকশন করার জন্য এটা করেন। কিন্তু সেইখানে যদি পাইলটের কোনো গাফিলতি থেকে থাকে, সেইখান থেকে কিন্তু আপনার এই স্টলিং অফ দি এয়ারক্রাফট হয়ে যেতে পারে, সাডেন ড্রপ। আর তার সঙ্গে আপনার পিচ অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট বলে একটা ব্যাপার থাকে। ধরুন প্লেনটা টেক অফ করে, আমি একটু ব্রেকে বিরত করছি আর্যবাবু। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, একমাত্র জীবিত অর্থাৎ লোন সার্ভাইভার, যেটা আমাদের রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ব্রেক করছে, ইংলিশ চ্যানেল ব্রেক করছে, এবং সংবাদ সংস্থা থেকে আমরা যে খবর পাচ্ছি, একমাত্র দেখছেন ওপরে লেখা রয়েছে যে ফার্স্ট পিকচার্স অফ লোন সার্ভাইভার। আমি আমার টিমকে বাংলার হেডারও দিতে বলবো, একমাত্র জীবিত ব্যক্তি ওই বিমানের, এয়ার ইন্ডিয়ার এই বিমানের একমাত্র জীবিত ব্যক্তি এই মুহূর্তে AI-171, এই বিমানের একমাত্র জীবিত ব্যক্তি, যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি। অত্যন্ত আহত অবস্থায় তিনি বেঁচে, তাকে মানে জীবিত অবস্থায় তাকে বার করা গেছে, যদিও একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। তিনি ইনজিওর্ড রয়েছেন, কিন্তু বিশাল মানে ঈশ্বরের আশীর্বাদ, তাকে জীবিতভাবে বার করা সম্ভব হয়েছে। এবং তার কাছ থেকে হয়তো আরও বেশি জানতে পারা যাবে, তার যে অভিজ্ঞতা শেষ মুহূর্তের, সেই অভিজ্ঞতা, একদম দুর্ঘটনার আগের মুহূর্তের যে অভিজ্ঞতা, সেইটা হয়তো তিনি বলতে পারবেন। এই মুহূর্তের তার ছবি দেখতে পাচ্ছি আমরা সংবাদ সংস্থার মারফত, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আমাদের রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, রিপাবলিক ইংলিশ চ্যানেল যে ভিজুয়াল দেখাচ্ছে এই মুহূর্তে, একমাত্র জীবিত ব্যক্তি দেখতে পাচ্ছি যাকে আমরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আমি শুরুতেই বলছিলাম যে এই ধরনের কেসে এখানে স্টুডিওতেও রয়েছেন বিশেষজ্ঞরা। আর্যবাবু, 800 ফিটের ওপর থেকে যেভাবে প্লেন ক্র্যাশ করে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে শুধুমাত্র এই এত উঁচু থেকে প্লেন ক্র্যাশিং নয়, একই সঙ্গে যে পরিমাণ ফুয়েল ছিল, দাহ্য ছিল, জ্বালানি ছিল, তার ফলে যেভাবে কোথাও ভয়াবহ আগুন লেগে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি আমরা আশঙ্কার মেঘ দেখছিলাম যে কোনোভাবেই এই জায়গা থেকে উদ্ধার করাটা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা বড় আশীর্বাদ, এবং আমার মনে হয় যে উনি যখনই ওনার অভিজ্ঞতার কথা বলবেন তখন আরও বেশি স্পষ্ট হবে। আপনি যেটা বলছিলেন যে মেডের কথা, যে সেটা ঠিক শেষ মুহূর্তে কী সমস্যাটা হয়েছিল। দেখুন, আমার এখানে মনে হয় মানে প্রথম কথা, এটা খুব ইন্ট্রিগিং মানে একটা ফ্যাক্টর
যেখানে ধরুন এখানে কি হয়, আমি যেহেতু এয়ারলাইনে কাজ করে এসেছি দুটো, তো একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন, একটা ডোমেস্টিক এয়ারলাইন, তো সেই ক্ষেত্রে বার্ড হিট হয়। বার্ড হিট হলে একই সঙ্গে দুটো ইঞ্জিনে বার্ড হিট হবে, সেটার সম্ভাবনা খুবই বিরল। আর সেখানে মানে বেসিক্যালি দুটো ইঞ্জিন একসঙ্গে ফেলিয়ার, সেই ব্যাপারটাই বিরল। এবং সেই ক্ষেত্রে কি হয়, আপনার মেডে বলার পরেই পাইলট ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যান রেডিও কমিউনিকেশন থেকে বা রাডার থেকে, সেইটা ইজ মানে খুব ইন্ট্রিগিং ফ্যাক্টর। আমি একটু বিরত করছি আপনাকে, আমি আরো একবার রমেশের ভিজুয়াল চালাতে বলবো এবং আমার টিমকে বলবো লিখে দিতে কিভাবে প্রাণে বাঁচেন রমেশ যখন বিমান হুড়মুড়িয়ে নিচে নামছিল এবং যে সময়তে নিঃসন্দেহে ভেতরে কিছু একটা সেখানে তুমুল একটা আলোড়ন তৈরি হয়েছিল সেই সময়তে, এবং পাইলটরাও হয়তো বলছিলেন কিছু কথা, যারা বিমানের বাকিরা কর্মীরা ছিলেন তারাও হয়তো কথা বলছিলেন। যে খবর আমরা পাচ্ছি, সিট নাম্বার 11A তে ছিলেন রমেশ এবং সেই সময় যখন প্লেন যখন ওই মুখ থুবড়ে পড়ছিল সেই সময়তে লাফিয়ে পড়ে বিমান থেকে রমেশ এবং তারপরেই সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি। আমি জানি না যে এমার্জেন্সি গেটের কাছে তাহলে হয়তো ছিলেন উনি, হয়তো সম্ভবত 11 এটা জেনারেলি 11 মানে এমার্জেন্সি গেটের কাছে, এমার্জেন্সি এক্সিটের কাছে হয়। তো সেই ক্ষেত্রে বিমানের বাকি কর্মীরা হয়তো এমার্জেন্সি গেটটা সেই সময় খুলতে ওনাকে সাহায্য করেছিলেন এবং তারাও হয়তো, কিন্তু এত অল্প সময় এত কম উচ্চতা যে প্লেন মুখ থুবড়ে পড়তে পড়তে মাত্র একজনই জাম্প করতে পেরেছিলেন ওখান থেকে। আর ওখানে একজন এয়ার হোস্টেস থাকেন আর কি এমার্জেন্সি এক্সিটের কাছে, তো সেখানে উনি হয়তো কোনো রকমে খুলে দিয়েছিলেন বা ইম্প্যাক্টে ওটা ভেঙে বেরিয়ে গেছিলো, তো যার জন্য সেই সুযোগটা উনি নিয়েছিলেন। এবং আপনারা জানবেন যে ওই এইরকম ক্ষেত্রে অনেকেই লাফিয়ে পড়ে বেঁচে যান, তো সেইটা এনার ক্ষেত্রে হয়েছে খুব সৌভাগ্য। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে পাইলটস এরারটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কেননা একটা হচ্ছে আপনার যেটা বললাম পাওয়ার রিডাকশন, আর একটা হচ্ছে আপনার এখানে পিচ অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট বলে একটা ব্যাপার হয়। পাইলট কি করে, যেই আপনার ওপরে উঠলো টেক অফ করলো তখন নোজটাকে নিচের দিকে নামায়, তো সেই জন্য সেই অ্যাডজাস্টমেন্টের সময় হতে পারে যান্ত্রিক এই পাইলটের এরার। এবং তার সঙ্গে ফ্ল্যাপ অ্যান্ড ল্যান্ডিং গিয়ার রিট্র্যাকশন, মানে আপনি দেখবেন যে মানে একটা এয়ারক্রাফট যখন টেক অফ করে তখন সঙ্গে সঙ্গে দেখবেন যে ল্যান্ডিং গিয়ার মানে চাকাগুলো ঢুকে গেল, তো এবং তার সঙ্গে ফ্ল্যাপ সেটাও রিট্র্যাকশন হয়, তো সেইখানেও আপনার পাইলটের গোলমাল হতে পারে। কিন্তু এইখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই প্লেনটা পার্টিকুলারলি তার যে প্রি ফ্লাইট চেক সেইটার ব্যাপারে আমার অত্যন্ত একটা অদ্ভুত ব্যাপার লাগছে, যেখানে 15 বার ডিজিসিএ এই বিমানটাকে শোকজ নোটিস করেছেন। সেই বিমানের প্রি ফ্লাইট চেক আজকে তো দূরের কথা, অনেক দিন আগে হবার কথা। এবং আপনাকে যেরকম বলছিলাম আগে যে সারফেস কন্ট্রোল যে আপনার দেখে, তার আগে গ্রাউন্ড স্টাফেরা, টেকনিক্যাল স্টাফেরা, আমরা এই টেকনিক্যাল স্টাফেদের কোনোভাবে এর থেকে বাদ দিতে পারি না, তাদের সম্পূর্ণ দায়িত্ব নির্ভর করছে তাদের ওপরে। তারা প্রথমত ইগনোর করেছে এই 15টা, এটা আমি ভাবতেই পারছি না একজন এয়ারলাইন স্টাফ হয়ে, যে আপনার 15টা শোকজ নোটিস যেটা ডিজিসি এর কাছ থেকে আপনি ওখানে একটা ইনফ্যাক্ট তৈরি করতে হয়, আপনার ট্রিম শিট তৈরি করতে হয় যে কত লোড ফ্যাক্টর আছে ইত্যাদি। আর একটা জিনিস একটু আপনাকে বলে দিচ্ছি, এখানে আর একটা জিনিসও হয়, কারণ হয় কার্গো হোল্ডে যে মালগুলো থাকে সেগুলো যদি সরে যায় না দুম করে, তখন কিন্তু একটা প্লেনের স্টেবিলিটি, এয়ারক্রাফটের স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। তো ডিফারেন্ট কারণ আছে, কিন্তু এই জিনিসটা আমি মানতে পারছি না যে 15টা শোকজ। আমি বারবার করে এই লাইনটাতে ফোকাস করতে বলবো, আমার টিমকে একদম লিখতে বলবো যে কিসের কোন কম্পালশন ছিল এয়ার ইন্ডিয়া 2 মাসে 15টা শোকজ নোটিস ইগনোর করে গেল, সেগুলোকে এড়িয়ে গেল। এবং সেই মতো একই বিমান, যে বিমানটা এত বড় ঘটনাটা ঘটিয়েছে, মানে এত বড় দুর্ঘটনার মধ্যে পড়েছে, সে একই বিমান যখন আগেই দুর্ঘটনাগ্রস্ত হতে পারতো, যান্ত্রিক ত্রুটি ছিল, তাহলে কেন তার থরলি চেক আপ করা হয়নি? এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।